আজকে তোমাদের ভূগোলের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, যেটি ভারতের যেটি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও নদ নদীর চ্যাপ্টার। তো আমরা প্রথমেই এই অধ্যায়টি শুরু করার আগে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক বর্ণনা রয়েছে, বা অর্থাৎ পশ্চিমবঙ্গের ভেতরে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেব। কিন্তু দেখো, ওয়েস্ট বেঙ্গলের একদম উত্তর দিকে যেটি রয়েছে দার্জিলিং, তার পাশে রয়েছে জলপাইগুড়ি, তারপর রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার। ঠিক দার্জিলিংয়ের নিচে রয়েছে উত্তর দিনাজপুরের দক্ষিণ পূর্ব কর্নারে রয়েছে দক্ষিণ দিনাজপুর, আর উত্তর দিনাজপুরের নিচে রয়েছে মালদাহ। অর্থাৎ আমরা যদি ভারতের যে প্রধান নদী রয়েছে গঙ্গা নদীর ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু পতিত হয়েছে। তো যদি ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর উত্তর দিকের জেলাগুলি সম্পর্কে একটু দেখি যে কী কী রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর হলো কোচবিহার। এবার আমরা লক্ষ্য করব যে গঙ্গা নদীটা প্রবাহিত হয়েছে, এখান দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এই গঙ্গা নদীর দক্ষিণ দিকে কোন কোন জেলা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের? তো ভারতের বেশিরভাগ জেলাগুলো কিন্তু গঙ্গা নদীর দক্ষিণ দিকেই রয়েছে। যেমন গঙ্গা নদীর সংলগ্ন রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম। এদের দক্ষিণ দিকে রয়েছে নদিয়া, বর্তমানে বর্ধমান জেলাটি ভেঙে গিয়েছে, পূর্ব বর্ধমান আর হলো পশ্চিম বর্ধমান হয়েছে। তারপরে যে বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, কিন্তু একদম ঝাড়খণ্ড আমাদের যে প্রতিবেশী রাজ্য রয়েছে তার সংলগ্ন। তারপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, আর তার নিচে রয়েছে একদম দক্ষিণ চব্বিশ পরগনা। তো এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ম্যাপ। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কতগুলো জেলা রয়েছে সেই সমস্ত জেলাগুলির কিন্তু বর্ণনা কিন্তু রয়েছে, অর্থাৎ কোন জেলাটি কোথায় রয়েছে। তো আমরা এখানে যদি ভারতের প্রধান নদী গঙ্গা নদী ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। তো গঙ্গা নদীর উত্তর দিক আর দক্ষিণ দিকের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে যে লক্ষ্য করব আমরা, গঙ্গা নদীর উত্তর দিকে মূলত 7টি জেলা কিন্তু রয়েছে। যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, 3 নম্বর আলিপুরদুয়ার, 4 নম্বর কোচবিহার, 5 নম্বর উত্তর দিনাজপুর, 6 নম্বর দক্ষিণ দিনাজপুর, আর 7 নম্বর হলো মালদাহ, যেটা গঙ্গা নদী আমাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গলকে উত্তর দিকে 7টি জেলাতে ভাগ করেছে। এবার গঙ্গা নদী যে রয়েছে, গঙ্গা নদীটা এই নদীটা এখান থেকে প্রবাহিত হয়েছে। এই গঙ্গা নদীর দক্ষিণ দিকটা যদি দেখি, তো এখানে কিন্তু অনেকগুলো জেলা কিন্তু রয়েছে। যেমন বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ, বর্ধমান যেটা বর্তমানে দুটি ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু নদিয়া রয়েছে, উত্তর চব্বিশ পরগনা রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া আর বাঁকুড়া। এই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার অবস্থান। তো আমরা আজকে যেটি পড়ব পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও নদ নদী। তো আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির যে বিবরণ রয়েছে সেটি সম্পর্কে আমরা পড়ব। তো ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারে বা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে মূলত 3টি ভাগে ভাগ করব। অর্থাৎ ভূপ্রকৃতির তারতম্য অনুসারে পশ্চিমবঙ্গে কয়টি ভাগে ভাগ করা যায়? ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে 3টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। এগুলি হলো কি? উত্তরে পার্বত্য অঞ্চল রয়েছে, পশ্চিমের উচ্চভূমি ও মালভূমি অঞ্চল রয়েছে, আর মধ্যভাগের সমভূমি অঞ্চল কিন্তু রয়েছে। তো আবার এখানে দেখো, লক্ষ্য করো, পশ্চিমের সমভূমি অঞ্চলগুলিকে কিন্তু
তাদের বৈচিত্র্যতা অনুসারে, অর্থাৎ তাদের বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে আবার কিন্তু একে কয়েকটি ভাগে ভাগ করেছে। যেমন তরাই অঞ্চল, উত্তরবঙ্গের সমভূমি, রাঢ় সমভূমি, গাঙ্গেয় বদ্বীপ সমভূমি, সুন্দরবন সক্রিয় বদ্বীপ সমভূমি, আর হলো উপকূলের বালিয়াড়ি সমভূমি কিন্তু রয়েছে। তো আমরা যদি এবার ডায়াগ্রামটা দেখে নিই, ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপটি রয়েছে সেই ম্যাপটির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, আমরা এখানে দেখো লক্ষ্য করতে পারছি কিন্তু সব থেকে উত্তরে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, অর্থাৎ এইটি কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চল। আর আগেই আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের যে ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে তাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। উত্তরের পার্বত্য অঞ্চল মানে পাহাড়ি অঞ্চল, অর্থাৎ যেখানে বড় বড় পাহাড় বা শৃঙ্গ বা পর্বত কিন্তু অবস্থান করবে। তারপরে পেলাম সমভূমি অঞ্চল, আর হলো পশ্চিমের মালভূমি অঞ্চল। তো উত্তরের পার্বত্য অঞ্চল একদম সবার উত্তর দিকে যদি আমি রাজনৈতিক ম্যাপটা দেখি, সবার উত্তরে কোনটা রয়েছে, আমাদের দার্জিলিং রয়েছে। আর আলিপুরদুয়ারের যে বাউন্ডারিটা রয়েছে, অর্থাৎ যে ভুটান, এই ভুটান যে একটা দেশ রয়েছে, প্রতিবেশী দেশ ভারত, ওয়েস্ট বেঙ্গল বা ভারতের। তো সেই ভুটান সংলগ্ন অঞ্চল দিয়ে কিন্তু এই পার্বত্য অঞ্চলটি বিস্তৃত কিন্তু রয়েছে। দেখো এখানে তো দার্জিলিং আর হলো আলিপুরদুয়ারের উপর দিয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলটি বিস্তৃত রয়েছে। হ্যাঁ, কেন কেন তো উত্তরে একদম পার্বত্য অঞ্চল রয়েছে। এবার তার নিচে দেখো রয়েছে কি তরাই ডুয়ার্স অঞ্চল, আর তার নিচে রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল। অর্থাৎ আমরা যদি ভূপ্রাকৃতিক ভাগে ওয়েস্ট বেঙ্গলকে তিনটি ভাগে ভাগ করেছিলাম, তার মধ্যে উত্তরের এটি পার্বত্য অঞ্চল, আর একদম দেখো পশ্চিমের যে মালভূমি অঞ্চলটা রয়েছে, মালভূমি অঞ্চল যে কালারটা দেখো, এই কালারটা অর্থাৎ পুরুলিয়া, এখানে কিন্তু আমাদের রাজনৈতিক ম্যাপটা যদি লক্ষ্য করি, এটা কিন্তু পুরুলিয়ার মধ্যে অবস্থিত। পুরুলিয়া জেলাটি কিন্তু বেশিরভাগই কিন্তু পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্গত। আর বাকি যে যতটুকু জায়গা রয়েছে ততটুকু জায়গা কিন্তু সমভূমির অন্তর্গত। তাহলে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ওয়েস্টবেঙ্গলকে যে তিনটি ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটি হলো উত্তরের পার্বত্য অঞ্চল, ২ নম্বর হলো পশ্চিমের মালভূমি অঞ্চল, আর সমভূমি অঞ্চল। তো উত্তরের পার্বত্য অঞ্চলটি একদম সবার উত্তরে অবস্থান করেছে, একদম উত্তরে, যেটা দার্জিলিং আর আলিপুরদুয়ারের উপর দিয়ে কিন্তু গিয়েছে। আর মালভূমি অঞ্চল যেটি রয়েছে সেটি কিন্তু আমাদের একদম ওয়েস্ট বেঙ্গলের যে পশ্চিম দিকে রয়েছে পুরুলিয়া, সেই পুরুলিয়া জেলার কিন্তু মালভূমি অঞ্চলের অন্তর্গত। তাছাড়াও পুরুলিয়ার পার্শ্ববর্তী যে রাজ্যগুলো বা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, যেমন বীরভূম, বাঁকুড়া, বর্ধমান ও মেদিনীপুর জেলাতেও কিন্তু মেদিনীপুর জেলার কিছুটা অংশ কিন্তু এই মালভূমি অঞ্চলের অন্তর্গত। আর বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে, আমরা দেখো এখানে যদি দেখে নিই রাজনৈতিক ম্যাপটা, বাকি যে জেলাগুলো রয়েছে, যেমন বর্ধমান বলো, মুর্শিদাবাদ বলো, নদিয়া বলো, হাওড়া বলো, পূর্ব মেদিনীপুর বলো, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, এগুলো সবই কিন্তু সমভূমি অঞ্চলের অন্তর্গত। শুধুমাত্র পুরুলিয়া জেলাটি আর বাঁকুড়া মেদিনীপুর আর বর্ধমান ও বীরভূমের কিছুটা অংশ কিন্তু মালভূমি অঞ্চলের অন্তর্গত। এই পোর্শনটুকু কিন্তু আমাদের মালভূমি অঞ্চলের অন্তর্গত। তো আমরা কিন্তু এখানে রাজনৈতিক ম্যাপ থেকে খুব স্পষ্টভাবেই মালভূমি অঞ্চলের অবস্থানটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক একইভাবে উত্তরের যে পার্বত্য অঞ্চল রয়েছে, সেই উত্তরের পার্বত্য অঞ্চলের অবস্থান যদি দেখি, দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ির সামান্য কিন্তু অংশ রয়েছে, দেখো এখানে জলপাইগুড়ি কিন্তু সামান্য অংশ রয়েছে। আর আলিপুরদুয়ার ওপর দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল কিন্তু বা উত্তরের পার্বত্য অঞ্চলটি কিন্তু বিস্তৃত রয়েছে। আর বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু সমভূমি অঞ্চল অবস্থান করেছে। তো এই ছিল ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রাকৃতিক বিভাগ, উত্তরে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, আর হলো সমভূমি অঞ্চল। তো আমরা পেলাম এখানে যে সমভূমির বৈচিত্র্যের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে আবার কয়েকটি ভাগে কিন্তু ভাগ করা যায়। যেমন উত্তরে রয়েছে তরাই ডুয়ার্স
অঞ্চল বা তরাই ডুয়ার্স সমভূমি অঞ্চল, এটুকু জায়গা কিন্তু তরাই ডুয়ার্স সমভূমি অঞ্চল। তারপরে যদি আমি দেখি জলপাইগুড়ি পাটটুকু দেখি, কোচবিহার পাটটুকু দেখি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা মালদা এই জায়গাগুলো কিন্তু উত্তরের সমভূমি বা উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল নামে পরিচিত। তো এখানকার সমভূমির বৈচিত্র্য একরকম, আর হলো আমাদের এখানে যদি দেখি জলপাইগুড়ি আর কোচবিহারের সমভূমির বৈচিত্র্য কিন্তু অন্য আর এক রকম। মূলত পার্বত্য অঞ্চলের একদম যে পাদদেশ রয়েছে সেখানে কিন্তু যে সমস্ত পার্বত্য অঞ্চল থেকে নদী সৃষ্টি হয়েছে সেই সমস্ত নদীগুলির ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো পার্বত্য অঞ্চলের পাদদেশে সঞ্চিত হয়ে কিন্তু একটা কিন্তু সেখানে যে সমভূমি সৃষ্টি করেছে তাকে কিন্তু আমরা বলবো তরাই সমভূমি। অর্থাৎ পার্বত্য অঞ্চলে পাদদেশের যে অংশ রয়েছে তাকে বলবো তরাই সমভূমি। তো তরাই সমভূমির দক্ষিণ দিকে যেটি রয়েছে সেটি হল উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল। তারপরে যদি দেখি গঙ্গা নদী আমাদের চলে গেল এখান দিয়ে, গঙ্গা নদীর একটি শাখা ভাগীরথী হুগলি নামে আমাদের ওয়েস্ট বেঙ্গল উপর দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু পড়েছে। তো এই ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে মূলত বীরভূম বলতে পারো, বর্ধমান বলতে পারো, মেদিনীপুর বলতে পারো, বাঁকুড়া বলতে পারো, এইটুকু জায়গা কিন্তু রাঢ় সমভূমি অঞ্চল নামে পরিচিত। কারণ এগুলো পশ্চিমের যে মালভূমি অঞ্চলগুলি রয়েছে সেই মালভূমি অঞ্চলগুলির থেকে যে সমস্ত খরস্রোতা নদীগুলির সৃষ্টি হয়েছে সেই সমস্ত নদীগুলির ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো মূলত সঞ্চিত হয়ে এবং মালভূমি অঞ্চল ক্ষয়প্রাপ্ত করে কিন্তু সেখানে সমভূমির সৃষ্টি কিন্তু করেছে, যেটি রাঢ় সমভূমি নামে পরিচিত। তো রাঢ় সমভূমির পূর্ব দিকে যেটি রয়েছে সেটি কিন্তু গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল নামে পরিচিত। অর্থাৎ যে ভাগীরথী হুগলি নদীর যে দুপাশটা রয়েছে এই পাশটা আর এই পাশটা যেটা রয়েছে সেটা কিন্তু গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল নামে পরিচিত, এই পাশটা আর এই পাশটা, অর্থাৎ এই পোর্শনটুকু কিন্তু গাঙ্গেয় সমভূমি অঞ্চল নামে পরিচিত। দেখো কালারটা দেখে বোঝা যাচ্ছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল। তো এটা হলো রাঢ় সমভূমি অঞ্চল, এটা হলো গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এটা হলো উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, এটা হলো তরাই ডুয়ার্স সমভূমি অঞ্চল। এবার সবার নিচে যদি চলে যাই, দেখো এখানে নিচে যদি চলে যাই একদম রয়েছে আমাদের বঙ্গোপসাগর রয়েছে, আর হলো রয়েছে আমাদের উপকূলীয় সমভূমি। তো একদম মেদিনীপুরের দক্ষিণ দিকে আমাদের যেমন দীঘা রয়েছে, সেই দীঘায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সামুদ্রিক ক্ষয়প্রাপ্ত নুড়ি কাকর বালি সেখানে সঞ্চিত হয়ে কিন্তু একটি সমভূমির সৃষ্টি করেছে, যাকে উপকূলীয় সমভূমি বলবো। আর ভাগীরথী হুগলি নদী যেখানে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে সেখানে ভাগীরথী হুগলি নদীর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি বঙ্গোপসাগরে সঞ্চিত হয়ে কিন্তু একটা বদ্বীপের সৃষ্টি হয়েছে এবং যেটি দেখতে অনেকটা মাত্রাহীন আকৃতির মতো কিন্তু রয়েছে, সেই জন্য একে বলবো আমরা বদ্বীপ সমভূমি। তো এই হলো আমাদের পেলাম মোট ওয়েস্ট বেঙ্গলের সমভূমি, তরাই ডুয়ার্স সমভূমি, উত্তরবঙ্গের সমভূমি, রাঢ় সমভূমি, তারপর গাঙ্গেয় বদ্বীপ সমভূমি, তারপর রয়েছে সুন্দরবন অঞ্চল বা বদ্বীপ সমভূমি, আর উপকূলের বালিয়ারি সমভূমি। তো এইগুলো আমি তোমাদের আজকে পিডিএফ আকারে দিয়েছি, তো আমি সেগুলো একটু আলোচনা করে দিই। তো ফার্স্ট যে পিডিএফ দিয়েছি সেখানে কিন্তু রয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক সামগ্রিক বিবরণ দাও। তো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল কিন্তু বলেছে, তো আমরা আগেই পেলাম পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, উত্তরে পার্বত্য অঞ্চল। তো উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বিবরণ কিন্তু বলেছে, যেমন অবস্থান এখানে কী রয়েছে, শিলিগুড়ি মহকুমা বাদে দার্জিলিং জেলার সমগ্র অংশ কিন্তু এই অঞ্চলের অন্তর্গত। এছাড়াও দেখো রয়েছে কি জলপাইগুড়ি জেলার সামান্য অংশ এর অন্তর্গত, অর্থাৎ এর কিন্তু অবস্থানটা রয়েছে যে উত্তর পার্বত্য অঞ্চলটি কোথায় রয়েছে। তারপর রয়েছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এখানে কী রয়েছে, ভূপ্রকৃতি বন্ধুর প্রকৃতি, অর্থাৎ এবড়ো খেবড়ো প্রকৃতির হয়। এর অসংখ্য কী হয়, শৈলশিরা অবস্থান এই অঞ্চলের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য, মানে উচ্চ নিচু শৈলশিরা, পাহাড়ি অঞ্চলে যেরকম থাকে এরকম উচ্চ নিচু শৈলশিরা, একে বলবো আমরা শৈলশিরা। উচ্চ নিচু শৈলশিরা কিন্তু অবস্থান এখানে রয়েছে এবং এই মালভূমি খারাপভাবে তরাই অঞ্চলের উপর
তরাই অঞ্চল থেকে উপরের দিকে উঠে গেছে। বা তরাই অঞ্চল আগের ম্যাপে কিন্তু আমরা দেখলাম যে পার্বত্য অঞ্চলের নিচে যেটি রয়েছে দক্ষিণ দিকে সেটি কিন্তু তরাই অঞ্চল বা তরাই সমভূমি নামে পরিচিত। আর তারপর রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে করে 2000 মিটার থেকে 3000 মিটার উচ্চতায় কিন্তু অবস্থান করেছে এই উত্তরের পার্বত্য অঞ্চল। তো আরেকটি ভূপ্রাকৃতিক বিভাগ যেটা রয়েছে, তো এই পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে উত্তর পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে এবং এই তিস্তা নদী উত্তর পার্বত্য অঞ্চলকে দুটি সমান ভাগে ভাগ করেছে। একটা তিস্তা খাতের পশ্চিমের অংশ আর একটা হলো তিস্তা খাতের পূর্ব দিকের পার্বত্য অংশ। তো তিস্তা খাতের পশ্চিম দিকের অংশে যেটা রয়েছে সেখানে দুটি পর্বত শ্রেণী রয়েছে, একটা সিঙ্গালীলা পর্বত শ্রেণী আর একটা হলো দার্জিলিং পর্বত শ্রেণী। আর এই অঞ্চলটি দার্জিলিং হিমালয়ের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। কারণ আমরা যদি ভারতের ভূপ্রকৃতি দেখি তা ভারতের ভূপ্রকৃতির মধ্যে দার্জিলিং হিমালয় কিন্তু একটা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। তো এই দার্জিলিং হিমালয়ের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেটি এখানেই কিন্তু অবস্থিত। এখানকার উল্লেখযোগ্য শৃঙ্গগুলির মধ্যে রয়েছে সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, তারপর টুংলু প্রভৃতি কিন্তু রয়েছে। আর পূর্ব দিকের পার্বত্য অঞ্চলের মধ্যে কী রয়েছে, তিস্তা খাতের পূর্ব দিকের উচ্চতা কিন্তু অপেক্ষাকৃত কম। আর পূর্ব দিকে রয়েছে কিন্তু দূরবীনদ্বারা পর্বত, অর্থাৎ এখানে কী কী পর্বত রয়েছে দেখো, দূরবীনদ্বারা পর্বত রয়েছে, চোলা শৈলশিরা সিকিম ও ভুটান সীমান্তে কিন্তু অবস্থিত। আর তিস্তা নদীর পূর্ব দিকের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে কিন্তু ঋষিলা। আর তিস্তা খাতের পশ্চিম দিকে যদি সর্বোচ্চ শৃঙ্গ বলে তাহলে কিন্তু হবে সান্দাকফু এবং ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু সান্দাকফু। আর তিস্তা নদীর পূর্ব দিকে সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ঋষিলা। তো এটি হলো ভারতের কিন্তু ভূপ্রাকৃতিক বিভাগের কিন্তু বর্ণনা। তো তারপরে দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। তো এখানে সবগুলো ভূপ্রাকৃতিক বিভাগে কিন্তু পরপর কিন্তু দেওয়া রয়েছে। তো ফার্স্ট পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বিবরণ, এটা তো আমরা পেয়েই গেলাম, পড়লাম একটু আগে। যেমন এটি প্রাচীন 1 নম্বর দিয়ে রয়েছে, প্রাচীন নাইস শিলা দ্বারা গঠিত রয়েছে। তা পার্বত্য ভূমিটি বহুসংখ্যক শৈলশিলার সমন্বয়ে গঠিত হয়। আর তিস্তা নদী পার্বত্য ভূমিকে পূর্ব পশ্চিম দুটি ভাগে ভাগ করেছে। আর তিস্তা খাতের পশ্চিম দিকে সান্দাকফু, ফালুট যেগুলো রয়েছে এগুলোই আমরা এখানে প্রথম যে কোশ্চেনটা বললাম সেখানে যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো ছিল এখানে কিন্তু 1, 2, 3 করে করা রয়েছে। তো আগের এখানে যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পয়েন্টটা ছিল এই পয়েন্টটাও দিতে পারো অথবা এখানকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোও দিতে পারো, একই কিন্তু ব্যাপার। এখানে শুধু প্রথমত দ্বিতীয়ত বা 1, 2, 3 করে দেওয়া রয়েছে আর এখানে একটা লাইনের মধ্যে করে দেওয়া রয়েছে। তারপরে দেখো রয়েছে কি দক্ষিণ পশ্চিমের মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য। দক্ষিণ পশ্চিম মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য যেটা আমরা পেলাম ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে যে মালভূমি অঞ্চল কিন্তু রয়েছে। তো মালভূমি অঞ্চলে যদি এটা দেখি আমরা অবস্থানটা দেখি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর জেলায় কিন্তু এই মালভূমি অঞ্চল কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ মালভূমি অঞ্চলটি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমান ও মেদিনীপুর জেলার কিছুটা অংশ নিয়ে কিন্তু গঠিত হয়। তো এখানকার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এটা কি প্রাচীন রূপান্তরিত কাদা পাথর ও কোয়ার্টজাইট শিলাস্তর দ্বারা কিন্তু এই অঞ্চলটি গঠিত হয়েছে, মানে কাদা পাথর আর কোয়ার্টজাইট শিলাস্তর দ্বারা গঠিত হয়েছেন। আর দ্বিতীয়ত কী বলেছে, দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে সমগ্র অঞ্চলটি একটি ত্বরাঙ্গিত সমভূমিতে পরিণত হয়েছে। তোমাদের যেটা বললাম একটু আগে যে রাঢ় সমভূমি সৃষ্টি হয়ে গেছে, কিন্তু মালভূমি অঞ্চলটি প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে সেটি রাঢ় সমভূমিতে কিন্তু পরিণত হয়েছে। আর ভূমিভাগ কী রয়েছে, ঢেউ খেলানো আর উঁচু নিচু ভূমিভাগের মাঝে মাঝে ছোটো ছোটো টিলা বা মোনারণক দেখা যায়। যে মালভূমি অঞ্চলের মধ্যে যে কঠিন শিলা রয়েছে সেটা কী হয়েছে, কম ক্ষয়প্রাপ্ত হবে এবং কম ক্ষয়প্রাপ্ত হয়ে সেটি উঁচু হয়ে টিলার মতো অবস্থান করবে, তখন তাকে বলবো আমরা মোনাটনক। অর্থাৎ মালভূমি অঞ্চলের যে উঁচু জায়গাটা ছিল, উঁচু জায়গার মধ্যে একটু জায়গা কঠিন ছিল, সেই জায়গাটুকু কম ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা টিলার মতো অবস্থান করেছে, তখন তাকে বলবো আমরা মোনাডনক। আর সমগ্র মালভূমিটি পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ঢালু হয়ে গিয়েছে। তারপর দেখো রয়েছে সমভূমি অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তো এখানে যে 2 নম্বর প্রশ্নটা তোমরা লিখেছো সেখানে কিন্তু 3টি ভূপ্রাকৃতিক অঞ্চলেরই কিন্তু বৈশিষ্ট্যগুলো শুধু দেওয়া রয়েছে। যেমন রয়েছে উত্তরের সমভূমি অঞ্চলটি তিস্তা, তোর্ষা প্রভৃতি নদী বাহিত পলি সঞ্চয়ের ফলে গড়ে উঠেছে। তো উত্তরে যে সমভূমি অঞ্চলটি রয়েছে আমাদের পেলাম তরাই ডুয়ার্স আর হলো উত্তরবঙ্গের সমভূমি, সেটা কিন্তু তিস্তা ছিল উত্তরে পার্বত্য অঞ্চলের প্রধান নদী, পার্বত্য অঞ্চল বা ওয়েস্ট বেঙ্গলের প্রধান নদী বলতে পারো, যেটি উত্তরে পার্বত্য অঞ্চলে দুটি ভাগেও ভাগ করেছে। সেই তিস্তা, তোর্ষা
এই নদীর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো কিন্তু সঞ্চিত হয়ে কিন্তু উত্তরবঙ্গের সমভূমিটা কিন্তু সৃষ্টি হয়েছে। আর দ্বিতীয়ত কী বলেছে, উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলটি মহানন্দা, টাঙ্গন, পুনর্ভবা, তিস্তা প্রভৃতি নদীগুলির পলি সঞ্চয়ের ফলে কিন্তু গড়ে উঠেছে উত্তরবঙ্গের সমভূমি। আর তৃতীয়ত কী বলেছে, ভাগীরথী হুগলি নদীর পশ্চিমে রাঢ় সমভূমি প্রাচীন পলি দ্বারা গঠিত হয়েছে। অর্থাৎ প্রাচীন মানে পুরনো, মানে অনেক দিনকার পুরনো পলি বালি দিয়ে কিন্তু সেটি সৃষ্টি হয়েছে, যেটা রাঢ় সমভূমি রয়েছে। আর চতুর্থত কী বলেছে, ভাগীরথী ও হুগলি নদীর পূর্ব দিকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত গাঙ্গেয় বদ্বীপ সমভূমির অন্তর্গত। তো এই তোমাদের যে চারটা ছবিটার মধ্যে আমি দেখালাম সেটাই কিন্তু এখানে রয়েছে। আর 3 নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বিবরণ। এটাই যেটা বললাম, অবস্থান রয়েছে, তারপরে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের তোমাদের ভিডিও। তো আশা করি তোমরা সবাই বুঝে গিয়েছো। যদি অসুবিধা থাকে আমাকে বলো, আমি তাহলে এর পরের দিন বা নেক্সট ভিডিওতে আমি সেটা আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে, বুঝে গিয়ে থাকো, তোমরা গ্রুপে একটু কমেন্ট করে দিও যে স্যার বুঝে গিয়েছে। ধন্যবাদ।